জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি ও কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরী গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে অবশেষে যেভাবে গ্রেফতার হলেন জুলাই খুনি RS ফাহিম। রাতের অন্ধকার ভেদ করে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো ইউনিটের একটি দল মোহাম্মদপুরের একটি বিলাসবহুল বাসভবনে ঝাঁপিয়ে পড়ে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার ওপর গুলি চালানোর অভিযোগে কুখ্যাত জুলাই খুনি হিসেবে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে র্যাব ও পুলিশের একটি টিম অংশ নেয়। গ্রেফতারের পর ফাহিমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের হেফাজতে নেওয়া হয়েছে। সূত্র জানায় 21 ফেব্রুয়ারি রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফেরার পর ফাহিমের গাড়ির বহর নিয়ে রাজকীয় শোডাউন এবং সোশ্যাল মিডিয়ায় তার বিরোধীদের প্রতি উস্কানিমূলক পোস্টগুলো সরকারের উচ্চ মহলের নজরে আসে। মঞ্চ 24 সংগঠনের 22 ফেব্রুয়ারি মথুর ক্যান্টিনে দেওয়া 24 ঘন্টার আলটিমেটামের পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা সংস্থাগুলো সক্রিয় হয়ে ওঠে। গোয়েন্দা তথ্য অনুসারে ফাহিমের ফিরে আসার পেছনে কিছু প্রভাবশালী মহলের গ্রিন সিগন্যাল ছিল বলে অভিযোগ উঠেছিল, যা জনরোষকে আরো তীব্র করে। রাত 2:45 সেনাবাহিনীর কমান্ডোরা মোহাম্মদপুরের ব্লক ডি এর একটি 10তলা ভবনের 8ম তলায় অবস্থিত ফাহিমের ফ্ল্যাটে প্রবেশ করে। ভবনের চারপাশ ঘিরে রাখা হয়েছিল র্যাবের সাজোয়া যান ও স্নাইপার টিম দিয়ে। অভিযানের সময় ফাহিমের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংক্ষিপ্ত গোলাগুলির ঘটনা ঘটে। 2 জন নিরাপত্তা রক্ষী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। কমান্ডোরা ফ্ল্যাটের দরজা ভেঙে ঢোকে এবং ফাহিমকে তার বেডরুম থেকে হাতকড়া পরিয়ে বের করে আনে। ফাহিমের মুখে কোনো প্রতিরোধের চিহ্ন ছিল না। তিনি নাকি বলেছেন, আমি নির্দোষ, এটা সব ষড়যন্ত্র। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বিদেশি মদের বোতল এবং কয়েকটি হার্ড ড্রাইভ, যাতে জুলাই মাসের ঘটনার ভিডিও ফুটেজ ও কল রেকর্ড সংরক্ষিত ছিল বলে ধারণা করা হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, ফাহিমের ফোন থেকে সাবেক কাউন্সিলর রাজীবের সঙ্গে সাম্প্রতিক কথোপকথনের রেকর্ড পাওয়া গেছে, যেখানে তারা পুরনো দিন ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন। 2024 সালের 19 জুলাই মোহাম্মদপুর আদাবর এলাকায় ছাত্র জনতার উপর গুলি চালানোর ঘটনায় ফাহিমের নাম এজাহারভুক্ত। ভাইরাল অডিওতে তার কণ্ঠে শোনা যায়, রাজীব ভাই যেভাবে গুলি করতেছে, ডিসকাও ডিসকাও, হা হা হা। এছাড়া লাশ নিয়ে উপহাস করা, কিশোর গ্যাং দিয়ে হামলা চালানোর অভিযোগ রয়েছে। বাড্ডা থানার একটি হত্যা মামলা সহ একাধিক মামলায় তিনি পলাতক ছিলেন। দেশ ছাড়ার পর দুবাইয়ে অবস্থান করে সোশ্যাল মিডিয়ায় নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে প্রচার করার চেষ্টা করেছিলেন। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকি বলেন, এটা জুলাই শহীদদের প্রতি প্রথম সুবিচার। কিন্তু এখনো অনেক ফাহিম রাজীব বাইরে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে ফাহিমের কয়েকজন সমর্থক দাবি করেছেন, এটা রাজনৈতিক প্রতিহিংসা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, দেশে ফেরার পর তার শোডাউন জনগণের মধ্যে ক্ষোভ বাড়িয়েছে। সরকার জুলাই গণহত্যার বিচারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ফাহিমকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা দায়েরের সম্ভাবনা রয়েছে। তদন্তকারীরা তার সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজছেন। এই গ্রেফতার জুলাই শহীদদের পরিবারের জন্য একটি সান্ত্বনা হলেও অনেকে বলছেন, এটা শুধু শুরু। পুরো গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুলাই খুনি RS ফাহিমের গ্রেফতার জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি প্রথম সুবিচারের প্রতীক। সেনাবাহিনীর দৃঢ় অভিযান জনগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেও পুরো গণহত্যার নিরপেক্ষ বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। এটি শুধু একজনের পতন নয়, ন্যায়ের প্রত্যাবর্তনের শুরু। ঈদের আগেই চালু ফ্যামিলি কার্ড। কার্ডধারী পাবেন মাসে 2500 টাকা। পরীক্ষামূলকভাবে আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে এই কার্ড দেওয়া হবে। এর আওতায় প্রতি পরিবার পাবে মাসে 2500 টাকা করে সহায়তা। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন একটি মন্ত্রিসভা কমিটির সুপারিশের ভিত্তিতে ফ্যামিলি কার্ড পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বাছাই করা 14টি উপজেলার প্রতিটিতে একটি ইউনিয়ন ও একটি ওয়ার্ডে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
পবিত্র ঈদ উল ফিতরের আগে আগামী 10 মার্চ এই কার্যক্রমের পরীক্ষামূলক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে এই কর্মসূচি সারা দেশে সম্প্রসারণ করা হবে বলে সমাজ কল্যাণ মন্ত্রী জানিয়েছেন। মন্ত্রী আরো বলেন, দেশের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই কার্ডের সুবিধা পাবেন। কার্ডধারীরা প্রতি মাসে 2,500 টাকা আর্থিক সহায়তা পাবেন। কার্ড বিতরণ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য রাখা হবে না। এটি হবে সম্পূর্ণ ইউনিভার্সাল কার্ড ব্যবস্থা। এ বিষয়ের সবার সহযোগিতা কামনা করছেন তিনি। সমাজ কল্যাণ মন্ত্রী আরো বলেন, পরীক্ষামূলকভাবে 4 মাস পাইলটিং কার্যক্রম চলবে বলে আশা করা হচ্ছে। এরপর ধাপে ধাপে প্রতিটি উপজেলায় এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা আছে। প্রথমে একটি ওয়ার্ড, পরে একটি ইউনিয়ন এবং পরবর্তী সময়ে আরো এলাকা এই কর্মসূচির আওতায় আনা হবে। এভাবেই সারা বাংলাদেশ এটার সেবা পাবে এবং সুবিধাভোগী হবে। ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের 29 ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দিনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 1টার পর থেকে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পাশাপাশি হামলায় জড়িতদের শাস্তি সহ বিভিন্ন দাবি জানিয়েছেন তারা। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গতকাল সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের 29 ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দিনের ওপর পুলিশ অন্যায়ভাবে হামলা করেছে। নাইমুদ্দিন কোনো অপরাধ করেননি, তবুও তিনি হামলার শিকার হয়েছেন। রাস্তাঘাটে পুলিশ কাউকে বিনা কারণে মারবে, এই অধিকার কে তাদের দিয়েছে? মানুষ কি এখন রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না? রাস্তা কি পুলিশের সম্পত্তি? ডিসি মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। কর্মসূচিতে শিক্ষার্থীরা 3 দফা দাবি জানান। দাবিগুলো হলো, ডিসি মাসুদ সহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ক্যাম্পাস এলাকার ভেতরে বাইরে সব প্রকার অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। সিটি কর্পোরেশনে দলীয় ব্যক্তিদের নিয়োগ জনগণের সঙ্গে প্রতারণা, বললেন গোলাম পরোয়ার। সদ্য গঠিত বিএনপি সরকার কর্তৃক 6টি সিটি কর্পোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনাকে নৈতিকভাবে অত্যন্ত গর্হিত ও জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই নিয়োগের তীব্র প্রতিবাদ জানান। মিয়া গোলাম পরোয়ার বলেন, গত 22 ফেব্রুয়ারি 2026 তারিখে সরকারের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন 1 শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর ও দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটি কর্পোরেশনে দলীয় ব্যক্তিদের সরকার কর্তৃক প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সদ্য গঠিত বিএনপি সরকার এর সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। তিনি বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা, গণহত্যার বিচার কার্যক্রম সম্পন্ন করা এবং প্রয়োজনীয় সংস্কার সমূহ এগিয়ে নেওয়া। এর প্রথম ধাপ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। স্বাভাবিকভাবে পরবর্তী পদক্ষেপ হিসেবে জনগণের প্রত্যাশা ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে স্থানীয় সরকার সমূহে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, এমন পরিস্থিতিতে 6টি সিটি কর্পোরেশনে সরকার দলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকার জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। এটি নৈতিকভাবে অত্যন্ত গর্হিত এবং জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণার শামিল।